নমস্কার, আজকের আলোচ্য বিষয় মধ্য বাংলার অন্তঃস্তরে ছন্দ রীতিগত এবং অন্যান্য বৈশিষ্ট্য। মধ্য বাংলার অন্তঃস্তরে ছন্দ রীতিগত ও অন্যান্য বৈশিষ্ট্য আলোচনার জন্য উক্ত বিষয়কে নিম্নলিখিত ভাগে ভাগ করা হয়েছে, যেমন উদ্দেশ্য, প্রস্তাবনা, মধ্য বাংলার সময়কাল, মধ্য বাংলার শ্রেণীবিভাজন, অন্তঃমধ্য বাংলার সময়কাল ও নিদর্শন, ছন্দ রীতিগত বৈশিষ্ট্য, অন্যান্য বৈশিষ্ট্য, সারাংশ, সম্ভাব্য প্রশ্ন এবং সহায়ক গ্রন্থ। এই পাঠের উদ্দেশ্য কি? মধ্য বাংলার অন্তঃস্তরের ভাষাকে চেনা ও জানা, চর্যাপদের পরবর্তী বাংলা ভাষার স্তরটিকে বোঝা, চর্যাপদ থেকে অন্নদামঙ্গল ভাষার পরিবর্তনগুলি সম্পর্কে ধারণা লাভ করা, ছন্দ রীতিগত বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা, ছন্দের গঠন ও গঠন প্রক্রিয়াকে চিহ্নিত করা, এছাড়াও ছন্দের ইতিহাসকে শিক্ষার্থীদের সামনে উপস্থাপিত করা, বাংলা ছন্দের প্রকারভেদ সম্পর্কে ধারণা লাভ করা, বাংলা ছন্দের মাত্রা বিচার করতে শেখা, ভাষায় ছন্দের বিবর্তন ও বৈচিত্র্যকে বোঝা, বাক্যের অন্যান্য বৈশিষ্ট্যকে চিহ্নিত করা, বাক্যের অন্যগত বৈশিষ্ট্যগুলিকে চিহ্নিত করা, বাক্যের গঠন ও গঠন প্রক্রিয়া সম্পর্কে সম্যক ধারণা লাভ করা, ভাষার সঙ্গে জড়িত সমাজ ও সংস্কৃতিকে বোঝা, বাংলা ভাষা চর্চা ও গবেষণায় আগ্রহ বৃদ্ধি, আর আন্তর্বিষয়ক লেখাপড়া অর্থাৎ ইন্টারডিসিপ্লিনারি স্টাডিজের ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন। আধুনিক পৃথিবী নিজেকে জানতে, চিনতে, বুঝতে পাড়ি দেয় সুদূর কুয়াশাঘন অতীতে। চলে আত্ম আবিষ্কারের পালা, আত্মখননের পালা, আত্মমন্থনের পালা, আত্ম আবিষ্কারের সূত্র ধরে আবিষ্কৃত হয় ঐতিহ্যের উর্বর ভূমি। বাংলা সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগ ঐতিহ্যের এক অনুপম অভিজ্ঞান, বৌদ্ধ সংস্কৃতি, ব্রাহ্মণ্যবাদ, সংস্কৃত সাহিত্য, অনুবাদ চর্চা, ইসলামী তমুদ্দন, লোকায়ত জীবন চেতনার ধারায় দশম থেকে অষ্টাদশ শতাব্দীর বাঙালি জীবন ও সাহিত্যকৃতি সমৃদ্ধ ও পুষ্ট। চর্যাকৃতি থেকে বাউল গান, গীতিমুখ্য সাহিত্যধারার এক দীর্ঘ পরম্পরা স্বাক্ষরবাহী ও পরিচয়বাহী, যেখানে উজ্জ্বল হয়ে ওঠে ধর্মবোধ, আত্মসামাজিক জীবন, পরিচয়, সংস্কৃতি ও ভাষার দ্যুতি। সাহিত্যের অতীতের ঐতিহ্য যেমন সুদীর্ঘ সুগভীর, তেমনি উত্তরাধিকারের সঞ্চয়ে সমৃদ্ধ। ভাষাকে কেন্দ্র করেই সাহিত্য, ভাষার দেহসৌষ্ঠবের মধ্যেই সাহিত্যে প্রাণ প্রতিষ্ঠা করেন, তাই সাহিত্য আলোচনায় বিশ্লেষণে ভাষা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ভাষার সার্থকতা তার প্রয়োগে, এই প্রয়োগ বৈচিত্র্যময়। ভাষার সঙ্গে জুড়ে থাকে একটি নির্দিষ্ট অঞ্চলের নির্দিষ্ট জাতির ইতিহাস, সংস্কৃতি, পরিচয়, ধর্মবোধ, সাজাত্যবোধ, স্বাভিমান ও বিবর্তন। চলমান সভ্যতার অগ্রগতিও ভাষার উপর নির্ভরশীল, তাই ইতিহাস, সংস্কৃতি ও সময়কে জানার জন্য প্রয়োজন ভাষার চলনকে বোঝা, ভাষার ক্রমবিকাশের স্তরকে জানা ও বিবর্তনের ইতিহাসকে খোঁজা। সাহিত্যের পাতায়, উচ্চারণে, বানানে, মুখের সংলাপে এই ভাষা বহুরূপা, তাই ভাষার বৈচিত্র্য নিয়ে আমাদের কৌতূহল কখনোই মেটে না। বিশেষ করে মধ্যযুগের বাংলা সাহিত্যে ব্যবহৃত ভাষা যে কত বিচিত্রভাবে প্রকাশিত হয়েছে তা আমাদের মুগ্ধ করে। এই মুগ্ধতা থেকেই মধ্যযুগের অন্তমধ্য বাংলা ভাষার ছন্দ রীতিগত ও অন্যান্য বৈশিষ্ট্যের অন্বেষণ। মধ্যযুগের বাংলা ভাষার ব্যাপ্তি এবং বিষয় বৈচিত্র্য আমাদের বিস্মিত করে। এখন মধ্যযুগের এই বিভিন্ন টেক্সটগুলিতে বাংলা ভাষার উদাহরণগুলি ইতিহাসগতভাবে আলোচনা প্রয়োজন। মধ্যযুগের কবি এবং কবি মানসিকতা বুঝতে আমাদের সাহায্য করবে এই টেক্সটগুলি। এই টেক্সটগুলি বাঙালির সৃজনশীল কর্মের ধারাবাহিক ইতিহাসকে জানতে সাহায্য করে। আমাদের দেখতে হবে চৈতন্য পূর্ব এবং চৈতন্য পরবর্তী সময়ে বাংলা ভাষার কী কী পরিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের ক্ষেত্রে কী কী পরিবর্তন হচ্ছে, দৃষ্টিভঙ্গির কী কী পরিবর্তন হচ্ছে। আমাদের দেখতে হবে চৈতন্য পরবর্তী সময়ে বাংলা বাক্যের অন্বয়গত কী কী পরিবর্তন হয়েছে, ছন্দের কী কী পরিবর্তন ঘটে যাচ্ছে, সাহিত্যের ক্ষেত্রে কী কী পরিবর্তন হচ্ছে এবং দৃষ্টিভঙ্গির কী কী পরিবর্তন ঘটেছে। মধ্যযুগে বাংলা ভাষার ইতিহাস, উচ্চারণের ইতিহাস, বানানের ইতিহাস, মধ্য বাংলা ধ্বনির ইতিহাসের পাশাপাশি মধ্য বাংলায় ব্যবহৃত ছন্দের ইতিহাস, তার বৈশিষ্ট্য, ছন্দের প্রকৃতি, শ্রুতিরূপ, গতিবিধি, বিবর্তন, বাক্যের গঠন, অন্বয়গত বৈশিষ্ট্য ইত্যাদি নানান বিষয়গুলিকে জানার জন্য এই টেক্সটগুলি আমাদের পড়তে হবে এবং জানতে হবে। মধ্যযুগের সামাজিক অভিঘাত কিভাবে ভাষার উপর প্রভাব বিস্তার করছে টেক্সটগুলি অধ্যয়নের মধ্যে দিয়ে সেটা আমাদের জানতে হবে। মধ্যযুগের কবি এবং কবি মানসিকতা বুঝতে আমাদের সাহায্য করবে এই টেক্সটগুলি। এবার আসা যাক মধ্য বাংলার সময়কালে। 1203 খ্রিস্টাব্দ থেকে 1350 খ্রিস্টাব্দ পর্যন্ত অন্ধকারময় যুগ। 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত চৈতন্য পূর্ববর্তী বা প্রাক চৈতন্য যুগ। 1500 খ্রিস্টাব্দ থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত চৈতন্য পরবর্তী যুগ। চৈতন্যদেবের জন্ম
1486 খ্রিস্টাব্দে এবং তিরোধান 1533 খ্রিস্টাব্দে। 1203 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা আক্রমণ বাংলায় অন্ধকারময় যুগের সূচনা করে। সেই অন্ধকারময় যুগ কাটিয়ে উঠে আবার সাহিত্য সৃষ্টির প্রচেষ্টা আমরা দেখতে পাই 1350 খ্রিস্টাব্দের পর থেকে। মাঝের এই সময়টা বন্ধ্যাকাল হিসাবে চিহ্নিত করা হয়, কারণ এই সময়ে কোনো সাহিত্যের নিদর্শন পাওয়া যায় না। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে মধ্য ভারতীয় আর্য ভাষার প্রাকৃত অপভ্রংশ স্তর পার হয়ে নব্য ভারতীয় আর্য স্তরে ভারতীয় বিভিন্ন ভাষাগুলির উৎপত্তি হয়। অপভ্রংশ স্তরে সৃষ্ট বিভিন্ন ভাষাগুলি ক্রমশ বিভিন্নভাবে পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে এসে পৌঁছায়। ভাষার ঐতিহাসিক সূত্র এবং ভাষ্য বুঝতে হলে ভাষার ক্রমবিকাশের স্তরটি বুঝতে হবে। দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে প্রাচীন বাংলা নিদর্শন চর্যাপদ রচিত হয়। নেপালের রাজদরবার থেকে এই টেক্সট আবিষ্কার করেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। 1916 খ্রিস্টাব্দে হাজার বছরে পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা নামে প্রকাশিত হয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ স্তরে রচিত এই সাহিত্য যে বাংলা ভাষায় রচিত তা প্রমাণ করেন ভাষাচার্য সুনীতি কুমার চট্টোপাধ্যায় তার অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে, যেটি প্রকাশিত হয় 1926 খ্রিস্টাব্দে। বখতিয়ার খিলজির আক্রমণের পর যে অন্ধকার যুগের সূচনা হয় তা একসময় শেষ হয়। এই সময় পর্ব 1203 থেকে 1350 খ্রিস্টাব্দ। 1350 খ্রিস্টাব্দের পর থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়ে বিভিন্ন রকম সাহিত্য রচিত হয়। 1486 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের আবির্ভাব বাংলা সাহিত্যের সঙ্গে সঙ্গে বঙ্গের সামাজিক জীবনেরও মোড় ঘুরিয়ে দেয়। জীবনী সাহিত্য নামে আরেকটি শাখার বিস্তার হয় শুধুমাত্র চৈতন্য জীবনকে কেন্দ্র করে। 1760 খ্রিস্টাব্দে ভারতচন্দ্রের মৃত্যুকে মধ্যযুগের শেষ বলে ধরতে পারি। এর পরের ইতিহাস আলাদা হয়ে যাচ্ছে, পূর্বতন জীবনের সঙ্গে পার্থক্য ঘটে যাচ্ছে অনেকখানি। মধ্য বাংলায় প্রবেশ করলে আমাদের হাতে উঠে আসে বিভিন্ন সাহিত্যিক নিদর্শন। 1350 থেকে 1760 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা ভাষার মধ্যযুগের বিস্তার। এই যুগকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। আদি মধ্যযুগ, যার বিস্তার 1350 খ্রিস্টাব্দ থেকে 1500 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই সময় বাংলা ভাষা নিদর্শন হিসাবে তুলে আনা যায় বরুচণ্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কৃত্তিবাসের রামায়ণ এবং মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয়কে। অন্তমধ্য যুগ বা চৈতন্য যুগ শুরু হচ্ছে চৈতন্যদেবের জন্মের পর 1500 খ্রিস্টাব্দ থেকে এবং শেষ হচ্ছে 1760 খ্রিস্টাব্দে। চৈতন্যদেবের আবির্ভাব ও তার প্রবর্তিত ধর্মমতকে কেন্দ্র করে সাহিত্যে বৈশিষ্ট্যগত পার্থক্য লক্ষ্য করা যায়। এই পার্থক্যই দুটি যুগে বিভক্ত করে, যথা আদিমধ্যযুগ ও অন্তমধ্যযুগ। এই সময়কালকে অনেকে আবার প্রাকচৈতন্য এবং চৈতন্য পরবর্তী যুগ নামেও অভিহিত করে থাকেন। এখানে ছকের মাধ্যমে মধ্য বাংলার শ্রেণীবিভাজনকে এইভাবে দেখানো হয়েছে। আদিমধ্য বাংলার সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা যে কৃত্তিবাস ওঝার রামায়ণ, মালাধর বসুর শ্রীকৃষ্ণ বিজয় এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যকে পাই, সেখানে আমরা দেখতে পাই আদিমধ্য বাংলার ভাষাতাত্ত্বিক নিদর্শন হিসাবে শ্রীকৃষ্ণ কীর্তনকেই বেছে নেওয়া হয়েছে। কারণ এই কাব্যের একটিমাত্র পুঁথি পাওয়া গেছে এবং পুঁথির বিরলতার কারণে এর মধ্যে প্রক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা কম। প্রাচীনত্ব সুরক্ষিত হয়েছে, অন্তমধ্য বাংলা ভাষার সঙ্গে মিলেমিশে যায়নি। ভাব ও ভাষা বিচারে চৈতন্য পূর্ববর্তী সময়ে ছাপ স্পষ্টভাবে লক্ষিত হয়। অন্তমধ্য যুগের বাংলা সাহিত্য ধারার মধ্যে আমরা দেখতে পাই বৈষ্ণব পদাবলী ধারা, জীবনী সাহিত্য ধারা, অনুবাদ সাহিত্য ধারা, মঙ্গল কাব্যের ধারা, ইসলামী সাহিত্য, অন্যান্য সাহিত্যের ধারা এবং শাক্ত সাহিত্যের ধারা। বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা দেখি চৈতন্য সমসাময়িক কবিগোষ্ঠী, যেখানে আছেন মুরারি গুপ্ত, নরহরি সরকার, বাসু ঘোষ, রামানন্দ বসু, বলরাম দাস। চৈতন্য যুগের কবি হিসাবে পাই জ্ঞানদাস, গোবিন্দ দাস, দীনচণ্ডী দাসকে। জীবনী সাহিত্য ধারার মধ্যে দেখতে পাই বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত, জয়ানন্দের চৈতন্য মঙ্গল, কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চৈতামৃত, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয়, গোবিন্দ দাসের কর্চা। অনুবাদ সাহিত্য ধারার মধ্যে আমরা পাই রামায়ণ, মহাভারত, ভাগবতকে। মঙ্গল কাব্য ধারার মধ্যে পাই মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল, ধর্মমঙ্গল, শিবায়ন, কালিকা মঙ্গল, দুর্গা মঙ্গল এবং অন্নদা মঙ্গলকে। ইসলামী সাহিত্য ও অন্যান্য সাহিত্য ধারার মধ্যে আমরা পাই দৌলত কাজী লৌটচন্দানী, আলাওলের পদ্মাবতী, নাথ সাহিত্য, গোরক্ষ বিজয়, গোপীচন্দ্রের গান, ময়মনসিংহ গীতিকাকে এবং শাক্ত সাহিত্যের মধ্যে অন্যতম কবি হলেন রামপ্রসাদ এবং কমলাকান্ত। সাহিত্যিক নিদর্শনের বিভিন্ন নমুনা এখানে নিদর্শন স্বরূপ রাখা হয়েছে, যা আমরা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে পেয়েছি। এখানে বিভিন্ন পুঁথির নিদর্শন, যেখানে চণ্ডীমঙ্গল, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, অন্নপূর্ণা মঙ্গলের নিদর্শন রয়েছে। এখন আলোচ্য বিষয় হলো ছন্দ। ছন্দ কি? যে ললিত এবং সুমিত পদস্থাপনায় কাব্যে ধ্বনি তরঙ্গ সৃষ্টি হয়ে থাকে তাকেই বলা হয় ছন্দ।
অমূল্যধন মুখোপাধ্যায়ের মতে যেভাবে পদবিন্যাস করলে বাক্য শ্রুতিমধুর হয় ও মনে রসের সঞ্চার হয় তাকে ছন্দ বলে। তারাপদ ভট্টাচার্যের মতে কাব্যভাষার অন্তর্গত বিচিত্র ভঙ্গির প্রবহমান ধ্বনি সৌন্দর্যকে বলা হয় ছন্দ। কবি সমালোচক বুদ্ধদেব বসুর মতে কাব্যের প্রধান বাহন সেই সুনিয়ন্ত্রিত বেগ বিকশিত ভঙ্গি যার নাম ছন্দ। আর ছন্দতাত্ত্বিক প্রবোধচন্দ্র সেন বলেন সুনিয়ন্ত্রিত ও সুপরিমিত বাকবিন্যাসের নাম হলো ছন্দ। অক্ষর বা দলকে বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে বা এক ঝোঁকে শব্দের যেটুকু অংশ উচ্চারিত হয় তাকে বলা হয় অক্ষর বা দল। আচার্য প্রবোধচন্দ্র সেন দল এবং অক্ষরকে সমার্থক মনে করেছেন। দলের শ্রেণী বিভাগের মধ্যে আমরা দেখতে পাই দলকে দুই ভাগে ভাগ করা হয়, মুক্ত দল এবং রুদ্ধ দল। মুক্ত দল আছে যে দলের শেষে স্বরধ্বনি থাকে এবং এই কারণে দলটির শেষাংশের উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় তাকে মুক্ত দল বলে। যেমন সহজ শব্দটি দল বিশেষণ করলে দুটি দল পাই, স আর হজ। তার মধ্যে প্রথম দলটিকে আমরা টেনে উচ্চারণ করতে পারি, স দলটির শেষে একটি অ আছে তাই এই দলকে স এইভাবে উচ্চারণ করা যায়, তাই এটি মুক্ত দল। মুক্ত দলের মাথায় এই রকম একটি চিহ্ন দেওয়া হয়ে থাকে। রুদ্ধ দল যে দলের শেষে সাধারণত ব্যঞ্জন ধ্বনি থাকে এবং যার উচ্চারণকে দীর্ঘায়িত করা যায় না তাকে রুদ্ধ দল বলে। যেমন সহজ শব্দের দ্বিতীয় দল হজ একটি রুদ্ধ দল, এই দলের উচ্চারণ দীর্ঘ করা যায় না। রুদ্ধ দলের মাথায় একটি সরলরেখা দিয়ে বোঝানো হয়। মাত্রা কাকে বলে না, একটি অক্ষর উচ্চারণ করতে যে সময় লাগে সেই সময়টুকুকে বলা হয় মাত্রা। যেমন কমল এই শব্দটিতে দুইটি অক্ষর আছে, ক আর মল। এখানে ক বা মল উচ্চারণে যে সময় লাগে তাকে ধরা হয় মাত্রা। মাত্রা দুই প্রকার, এক মাত্রা এবং দুই মাত্রা। ছেদ ও জ্যোতি বাক্যের অর্থকে পরিস্ফুট করার উদ্দেশ্যে বাক্যের মধ্যে বা অন্তে যখন সাময়িক বিরতি ঘটে তাকে বলা হয় ছেদ বা অর্থজ্যোতি। কাব্যে ছন্দ তরঙ্গ সৃষ্টির জন্য নির্দিষ্ট কালের ব্যবধানে বাকযন্ত্র যে সাময়িক বিরতি লাভ করে তাকে বলা হয় জ্যোতি বা ছন্দজ্যোতি। জ্যোতি চার প্রকার, পূর্ণজ্যোতি, মধ্যজ্যোতি বা অর্ধজ্যোতি বা পর্বজ্যোতি, তিন লঘুজ্যোতি বা পর্বাঙ্গজ্যোতি এবং চার হচ্ছে উপজ্যোতি। পর্ব কি, এক হর্ষজ্যোতি থেকে আরেক হর্ষজ্যোতি পর্যন্ত বাক্যের যে অংশ তাকে বলে পর্ব। পদ মধ্যজ্যোতির দ্বারা বিচ্ছিন্ন পর্ব থেকে বৃহত্তর বাক্যাংশকে বলা হয় পদ। চরণ পূর্ণজ্যোতির দ্বারা নির্দিষ্ট ধ্বনি প্রবাহকে চরণ বলে। মিল একাধিক পর্ব বা পদ বা চরণের শেষে ধ্বনি সাম্যকে মিল বলে। অপূর্ব কোলের মতে বাংলা ছন্দ হলো বাংলা ভাষার উচ্চারিত ধ্বনি ও নৈশব্দের পুনর আবর্তনময় সুশৃঙ্খল কলাকৃতি। তার শ্রুতিগ্রাহ্য রূপের অভিধা ছন্দরীতি বা অন্তঃপ্রকৃতি। দৃষ্টিগ্রাহ্য নন্দনের নাম বহিরাকৃতি বা ছন্দবদ্ধ। মধ্য বাংলার অন্তঃস্তরে কি কি ছন্দরীতিগত বৈশিষ্ট্য আমরা দেখতে পাবো। বাংলায় মূলত তিন প্রকার ছন্দরীতি লক্ষ্য করা যায়, যেমন দলবৃত্ত, সরলবৃত্ত বা কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত ও মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্ত। দলবৃত্ত রীতির ছন্দ হলো বাংলার খাঁটি দেশজ ঐতিহ্যের প্রাচীনতম বাহক। ছড়া গানে, কবি গানে, ধামালি জাতীয় লোকগীতিতে দলবৃত্তের পুরনো রূপটি পাওয়া যায়। সরল ও মিশ্র কলাবৃত্ত রীতি দুটি সংস্কৃত, প্রাকৃত অপভ্রংশের ধারাপথে বাংলায় প্রবেশ করেছে। বড়ুচণ্ডীদাস, কৃত্তিবাস, বিজয়গুপ্ত, মুকুন্দ প্রমুখ মধ্যযুগের কবিরা গড়ে তুলেছিলেন মিশ্রবৃত্তের প্রাচীন রূপ। প্রাচীন ও মধ্যযুগের কাব্যে ব্যবহৃত এই তিন ছন্দরীতিতে উচ্চারণগত নমনীয়তা ছিল খুব বেশি। ছাপাখানা আসার পর বই পাঠকের কাছে সহজলভ্য হয়ে ওঠে, ফলে সুরাশ্রয়ী গঠনভঙ্গির পরিবর্তন ঘটে। সুনির্দিষ্ট ছন্দ রক্ষার দায় কবির ওপর বর্তায়। ফলে মধ্যযুগের নমনীয় ছন্দ 19 শতকে পরিশীলিত ও সুনির্দিষ্ট মাত্রা মাপের হয়ে ওঠে। কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত রীতি কি না, প্রাকৃত এবং অপভ্রংশের উচ্চারণ এভাবে বাংলা কবিতার আদি নিদর্শন চর্যাপদে কিংবা জয়দেবের পদাবলিতে দীর্ঘ স্বর বিশেষ করে অ, দীর্ঘই, দীর্ঘ এ ও গুরু উচ্চারণ বজায় ছিল। ফলে তখনও রুদ্ধ দলের মতোই দীর্ঘ স্বরান্ত মুক্ত দলও দুমাত্রার মর্যাদা পেয়েছে। এই সময় থেকে ক্রমাগত বিবর্তনের মধ্যে দিয়ে কলাবৃত্ত রীতি আজকের রূপ লাভ করেছে। যেমন মুক্ত দল এক মাত্রা, রুদ্ধ দল দুই মাত্রা। সুস্পষ্টভাবে লঘুজ্যোতি বা পর্বজ্যোতির অবস্থান, 4, 5, 6 এবং 7 মাত্রার পর্বসজ্জা। একই কবিতায় একই মাত্রা দৈর্ঘ্যের পূর্ণ পর্ব, বিভিন্ন মাত্রা দৈর্ঘ্যের পূর্ব পর্বের ক্রমিক বিন্যাস দেখা যায়। জয়দেবের গীতগোবিন্দের পদগুলিতে 4 ও 5 মাত্রা নানান রকম পর্বসজ্জা দেখা যায়। 4 মাত্রার পর্বকে আমরা 8কে আমরা ভাগ করতে পারি 4 4, 4 4 মাত্রা হিসাবে 16 মাত্রার দ্বিপদী 8 4 4 8 4 4 ত্রিপদী বন্ধে পাই। যেমন এখানে আমরা দেখি সরস মসৃণ মপি মলয়জ পঙ্কম পশ্যতি বিষমিব বপুশিষ শঙ্কম। উপরে জ্যোতিগুলি লক্ষ্য করলে বোঝা যায় পূর্ণজ্যোতি সূচিত পংক্তি দুটি 16 মাত্রার, প্রতিটি পংক্তি আবার 8 8 মাত্রা দৈর্ঘ্য এর দুটি পদে বিভক্ত। প্রতি পদ গঠিত হয়েছে 4 4 মাত্রার দুটি পর্বের সমবায়। অনুমান করা যায় প্রাকৃত অপভ্রংশ ছন্দের প্রভাবেই পর্বজ্যোতি স্থাপনের এই প্রবণতা জয়দেব পেয়ে থাকবেন। উত্তরকালে বিদ্যাপতি, তার অনুকারী
গোবিন্দ দাস প্রমুখ ব্রজবুলি ভাষায় মহাজন পদকর্তাগণ এই রীতির ব্যাপক অনুবর্তন করে প্রাকৃত অপভ্রংশ কবিতার প্রভাবকে বহুদূর বয়ে এনেছেন। জয়দেবের এই স্পন্দময় মিলযুক্ত দ্বিপদী পংক্তির গঠন কৌশলই বাংলার সমিল পয়ারের জন্মসূত্র। বিদ্যাপতির পদে জয়দেবের ছন্দবদ্ধের বহু অনুসৃতি লক্ষ্য করা যায়, যেমন রঙ্গিনী গণরস রঙ্গহি নটহি রণরোদী কঙ্কন কিঙ্কিনী রটই। জ্ঞানদাসের পদে আমরা লক্ষ্য করি যবমোহে পেখলু শ্যামর নাহা অমিয়া সরোবরে করু অবগাহা। গোবিন্দ দাসের পদে আমরা লক্ষ্য করি ধৈর্য নারহ সুখ পরিজঙ্ক ধয় লহু ধয় লনা রহ সখী অঙ্ক। মিশ্র কলাবৃত্ত বা অক্ষরবৃত্তে আমরা কি দেখি না, বাংলা পদ্য রচনার ইতিহাসের সবথেকে প্রচলিত রীতি ছিল মিশ্র কলাবৃত্ত। চর্যাপদে এই রীতির ব্যবহার দেখা যায় না। এর প্রথম প্রয়োগ দেখা যায় বরুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে। সেখানে 4 থেকে 7 মাত্রা পর্যন্ত পর্বসজ্জা দেখা যায়। মিশ্রবৃত্তির রীতিতে মুক্তদল 1 মাত্রা, রুদ্ধদলের ক্ষেত্রে শব্দের শেষে বা পদের শেষে অবস্থিত রুদ্ধদল 2 মাত্রা এবং বাকি সব জায়গায় 1 মাত্রা হিসাবে গণনা করা হয়। জ্যোতি সাধারণত জোর মাত্রায় 8, 10 বা 6 মাত্রার পর বসে। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা নানান রকম দৃষ্টান্ত দেখতে পাই, যেমন যেন তৃণ যায় চণ্ডবাতে নাগবন্ধ গেলা তেহ্ন মতে। মিশ্র কলাবৃত্ত রীতিতে 4 মাত্রা দৈর্ঘ্যের বিভিন্ন পর্বসজ্জা শ্রীকৃষ্ণ কীর্তনের কাল থেকে একাল পর্যন্ত নানা বৈচিত্র্য সম্পাদন করেছে। মিশ্র কলাবৃত্তের শৈথিল্য প্রসঙ্গে সুহিত কুমার ভৌমিক কয়েকটি কারণ দেখিয়েছেন। তার মতে, প্রথমত প্রাচীন প্রাকৃত ও বাংলা প্রাকৃত উচ্চারণের মধ্যে দোদুল্যমান থাকাতে বাংলা পয়া কিছুতেই মাত্রাগত সমতা লাভ করতে পারছিল না, অর্থাৎ পয়ার পংক্তি 14 মাত্রার আয়তন কোনো নির্দিষ্ট নীতির আশ্রয় পায়নি। দ্বিতীয়ত, পয়ার পংক্তির অন্তর্বর্তী জ্যোতি সম্বন্ধে কবিদের মধ্যে কোনো সুস্পষ্ট ধারণা ছিল না, ফলে পংক্তি গঠনগত কোনো সুনির্দিষ্ট রূপ ধারণ করতেও পারেনি। এখানে একাবলী, 14 অক্ষরে পয়ার, 10 অক্ষরে পয়ার, 11 অক্ষরে পয়ার, লঘু ত্রিপদী, দীর্ঘ ত্রিপদী, ভঙ্গ ত্রিপদী, চৌপদী ব্যবহার লক্ষ্য করা যায়। সাধারণত 6-5 বিভাগের 11 মাত্রার ছন্দের রূপকে বলা হতো একাবলী। 6-6 মাত্রায় বিন্যস্ত একপদীকে বলা হতো দীর্ঘ একাবলী। পয়ার কি? পয়ারের 2টি চরণ ও প্রতি চরণে 2টি পর্ব থাকে। প্রথম পর্বে মাত্রা সংখ্যা 8 ও দ্বিতীয় পর্বে মাত্রা সংখ্যা 6। 14 মাত্রায় চরণদ্বয় পরস্পর মিত্রাক্ষর হয়। প্রতি চরণের শেষে ভাবের আংশিক বা সামগ্রিক পরিসমাপ্তি ঘটে এবং পূর্ণজ্যোতি পড়ে। ত্রিপদী কি না, প্রতি চরণে 3টি পদ থাকে, পদগুলি স্বতন্ত্র পর্ব। 3 পর্বের মধ্যে প্রথম 2 পর্বে মিল থাকে, শেষ পর্বটির সঙ্গে মিল থাকে না। প্রথম পর্ব বা পদ দুটি একই চরণে একটু ফাঁক অবস্থায় থাকে। তৃতীয় পর্ব বা পদ প্রথম পদ দুটির নিচে মধ্যভাগে বসে। প্রথম পর্ব বা পদ দুটি হয় সমমাত্রার। তৃতীয় পর্ব বা পদে মাত্রা সংখ্যা কম বেশি হতে পারে। ত্রিপদী 2 প্রকার, লঘু ত্রিপদী, দীর্ঘ ত্রিপদী। লঘু ত্রিপদী প্রতি চরণে 3টি পর্ব বা পদ থাকে। প্রথম 2টি পর্বে অন্তমিল থাকবে, 2টি চরণেও অন্তমিল থাকে। পর্ব 6-6-8 বা 8-8-6 মাত্রায় বিভক্ত হয়। দীর্ঘ ত্রিপদী প্রতি চরণে 3টি পর্ব বা পদ থাকে। প্রথম 2টি পর্বে অন্তমিল থাকবে, 2টি চরণেও অন্তমিল থাকে। পর্ব হয় 8-8-10 মাত্রায় বিভক্ত হয়। চৌপদী কি? প্রতি চরণে 4টি পর্ব বা পদ থাকে। চরণের প্রথম 3 পর্বের মধ্যে অন্তমিল থাকে, 8 ও 6 মাত্রার হয়। শেষ পর্বে মাত্রা সংখ্যা কম থাকতে পারে, অন্তমিল নাও থাকতে পারে। চৌপদী 2 প্রকার, লঘু চৌপদী এবং দীর্ঘ চৌপদী। লঘু চৌপদী কি? লঘু চৌপদীতে 2টি পরস্পর মিত্রাক্ষর চরণ ও প্রতি চরণে 4টি পর্ব থাকে। চরণের পর্বগুলির মধ্যে 6 মাত্রা, অধিকাংশ ক্ষেত্রে তাদের মিল থাকে। দীর্ঘ চৌপদীতে 2টি পরস্পর মিত্রাক্ষর চরণ ও প্রতি চরণে 4টি পর্ব বা পদ থাকে। চরণে পর্বগুলির মধ্যে প্রথম 3 পর্বে 8 মাত্রা এবং অধিকাংশ ক্ষেত্রে তাদের মধ্যে মিল থাকে। শেষ পর্বে 2-1টি মাত্রা সাধারণত কম হয়। মধ্য বাংলার অন্তঃস্তরের ছন্দরীতিগত বৈশিষ্ট্যের সাহিত্যে প্রয়োগ হিসাবে আমরা দেখতে পাই, যেমন জ্ঞানেতে কুলেতে ছিল মুরারি ভূষিত, 7 পুত্র হইল তার সংসার বিদিত, জ্যৈষ্ঠে পুত্র হইল তার নাম যে ভৈরব, রাজার সভায় তার অধিক গৌরব। কৃত্তিবাসের শ্রীরাম পাঁচালী। এখানে মিশ্রবৃত্ত ছন্দ রীতির বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করছি। বিপ্রদাস পিপিলাই মিশ্রবৃত্ত রীতি ব্যবহার করেছেন। সিন্ধু ইন্দু বেদ শক পরিমাণ, নৃপতি হোসেন শাহ গৌড়ের প্রধান। নারায়ণ দেব তার কাব্যের মধ্যে মিশ্রবৃত্ত পয়ারে ব্যবহার করেছেন। কি করিব পুত্রে মোর, কি করিব ধনে, না পুজিব পদ্মাবতী দৃঢ় কইনু মনে। বিজয়গুপ্তের পদ্মা পুরাণে
শ্রীকর নন্দীর কাব্যেও মিশ্রবৃত্ত রীতি ব্যবহৃত হয়েছে। এছাড়াও কবীন্দ্র পরমেশ্বর, কেতকাদাস ক্ষেমানন্দের কাব্যেও মিশ্র রীতির ব্যবহার যথেচ্ছ পরিমাণে আমরা লক্ষ্য করি। চণ্ডীদাসের পদ থেকে 4 মাত্রার পর্বে বিভজ্য 8-6 মাত্রার পদে সজ্জিত একটি পরের দৃষ্টান্ত হলো তোমারে বুঝাইব বন্ধু তোমারে বুঝাই। তোমারে তো একমাত্রা, মা রে একমাত্রা, বুঝাইব বন্ধু, এখানে আমরা দেখছি বুঝাই ইটা 2 মাত্রার হয়ে গেছে। আবার তোমারে বুঝাই, এখানে ঝাইয়ের অস্যিটা 2 মাত্রার হয়ে যাচ্ছে। ডাকিয়া শোধায় মোরে হেন জন নাই, এখানেও একই রকম ভাবে আমরা মাত্রা প্রয়োগ লক্ষ্য করছি। সমগ্র মধ্যযুগ ধরেই পয়ারের আধিপত্য লক্ষ্য করা যায়, সেটা পদাবলী বা কাহিনী কাব্য বা জীবনী কাব্য যেটাই হোক না কেন। মিশ্রবৃত্তি রীতির আরো কয়েকটি নিদর্শন হলো কাশিরাম দাসের ভারত পাঁচালীতে আমরা লক্ষ্য করি, যেখানে লেখা হচ্ছে সহস্র মস্তক শোভে সহস্র নয়ন, সহস্র মুকুটমণি কিরীট ভূষণ, সহস্র শ্রবণে শোভে সহস্র কুণ্ডল, সহস্র নয়নে রবি সহস্র মণ্ডল। চন্দ্রাবতী রামায়ণেও আমরা মিশ্র রীতির ব্যবহার লক্ষ্য করি। সপ্তদশ শতকে রচিত কাশিরাম দাসের মহাভারতে মিশ্রবৃত্ত রীতির ব্যবহারে উচ্চারণগত সুনির্দিষ্টতা লক্ষ্য করা যায়। তার কাব্যের দৃষ্টান্ত এখানে উদ্ধৃত করা যায়, যেমন মহাভারতের কথা অমৃত সমান। প্রথমে আছে 8-6 = 14, কাশিরাম দাস ভনে শুনে পুণ্যবান, এখানেও আছে 8-6 14, এইভাবে আমরা মাত্রাকে নির্দিষ্ট করতে পারি। মহাভারতের কথা অমৃত সমান, মহাভারতের তেরে এখানে আমি 2 মাত্রা দেয়া হচ্ছে, অমৃতের অমে আবার 1 মাত্রা হয়ে যাচ্ছে, মানে 2 মাত্রা। ঠিক অনুরূপভাবেই আমরা দেখছি কাশিরাম দাস বনে শুনে পুণ্যবানেও এইভাবে মাত্রা গণনা রীতি করা হচ্ছে। মিশ্র কলাবৃত্তের আরো একটি উদাহরণ, শ্লোকচ্ছন্দে গ্রন্থ মধ্যে রচিলেন ব্যাস, গীতচ্ছন্দে কহে তাহা কবি কাশিদাস। ঠিক একই রকম ভাবে মাত্রা গণনা করে দেখা হয়েছে, 8-6 = 14 মাত্রা এবং 8-6 দ্বিতীয় পংক্তিতেও 8-6 14 মাত্রা গণনা করা হয়েছে। এছাড়া 8-6 14 মাত্রার চণ্ডীমঙ্গল কাব্যে আমরা লক্ষ্য করি, প্রজা নাহি মানে বেটা আপনি মণ্ডল, নগর ভাঙ্গিলি ঠকা করিয়া কোন্দল, শুনো শুনো মহাবীর শুনো মোর কথা, উচিত কহিতে তুমি মনে পাবে ব্যথা। দীর্ঘ ত্রিপদী ছন্দ অর্থাৎ 8 আর 10 মাত্রার চরণ লক্ষ্য করা যায় চণ্ডীমঙ্গলে। শূন্য নিকেতন দেখি হরি সীতা চন্দ্রমুখী, শূন্য নিকেতন দেখে এখানে 8, হরি সীতা চন্দ্রমুখী এখানে 8, এবং সাথে লয়া যায় দিব্য জানে এখানে 10 মাত্রার চরণ। সমরে জটায়ু মারি রাক্ষসের অধিকারী রাখে সীতা অশোকগান, ঠিক একই রকম ভাবে এখানেও 8 আর 10 মাত্রার চরণ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও চণ্ডীমঙ্গলে আমরা লক্ষ্য করি 7-7-9 মাত্রার ত্রিপদী, যেমন শুনো গো চন্দ্রমুখী তোমাকে আমি দেখি, রূপে তো ভুবন মোহিনী। এছাড়াও ত্রিপদী ছন্দের আরো কিছু নিদর্শন আছে, যেমন বৈষ্ণব পদাবলীতে আমরা লক্ষ্য করি, যেমন স্বপনে দেখিলু যে শ্যামল বরণ দে, তাহা বিনু আর কারো নাই, রজনী সাঙন ঘন ঘন দেয়া গরজন, রিমিঝিমি শবদে বরিশে, পালঙ্কে শয়ন রঙে বিগলিত 4 অঙ্গে, নিন্দ যায় মনের হটিসে। লঘু ত্রিপদী দেখতে পাই 6-6-8 চণ্ডীমঙ্গলে, বিষম করালো রাঘব ঘোষাল করবাল মারে অঙ্গে, বাজিবার অঙ্গে করবাল ভাঙ্গে ত্রিপুরা হাসেন রঙ্গে। এখানে দেখা যায় 6-6-8 মাত্রা লঘু ত্রিপদী। একাবলিতে সাধারণত 6-5 মাত্রা বা 5-6 মাত্রা থাকে এবং প্রতি চরণে 11 মাত্রা থাকে। চণ্ডীমঙ্গলে আমরা লক্ষ্য করি, যদি ভালো পাই মহিষা দই, চিনি ফেলি কিছু মিশায়ে খই, পাকা চাপা কলা করিয়া জড়ো, খাইতে মনের স্বাদ যে বড়। এখানে আমরা 6-5 মাত্রা দেখতে পাচ্ছি। এছাড়াও সরল ছাতিম কাটিল নিম, পারুল শিরিষ বরুণা সিম, দুঃখিনীর দিন দুঃখেতে গেল, মথুরা নগরে ছিলে তো ভালো, রজনী প্রভাত হইলে কাতর হিয়ায়, দেহ ছাড়ি মোর প্রাণ যেন বাহিরায়। চণ্ডীদাসের পদাবলীতে আমরা এই একাবলী রীতি প্রযুক্ত হতে দেখছি। লঘু চৌপদীতে আমরা দেখছি, আহা মোরে যাই লইয়া বালাই, কুলে দিয়া ছাই ভাজি ইহারে। দলবৃত্ত রীতির প্রথম নিদর্শন পাওয়া যায় লোচন দাসের ধামালিতে। লোচনের রচনায় দলবৃত্ত রীতির 3টি বন্ধই স্থান পেয়েছে, 8 মাত্রার একপদী, 8-6 মাত্রার পয়ার এবং 8 আর 10 মাত্রার ত্রিপদী। এখানে 4-4-4-2 পর্বে সজ্জিত একটি দলবৃত্ত রীতির দৃষ্টান্ত হলো, কিসের রান্ধন কিসের বারণ কিসের হলদি বাটা, আখির জলে বুক ভিজিল ভাইসা গেল পাটা। এছাড়াও আমরা লোচন দাসের চৈতন্যমঙ্গলে দেখি, রস করিতে জানে যদি তবে সে মনের সুখ, গোপত কথা বেকত করে এই সে বড় দুঃখ।
চলমলাকে চতুর বলি, হেটমুড়াকে জপু, রস জানিলে রসিক বলি, নইলে বলি ডেপু। দলবৃত্ত রীতির আরও কিছু কিছু নিদর্শন আমরা রামপ্রসাদী গীতে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে দেখতে পাই। মধ্যযুগের সাহিত্যের এক বিপুল সম্ভার পল্লী অঞ্চলের কবিদের দ্বারা রচিত হয়েছিল। তাদের রচিত প্রেম গীতি কাব্যগুলিতে অর্থাৎ ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকায় ছড়া, প্রবাদ, প্রবচন, ব্রতকথা, খনার বচন, শিব দুর্গার গান, ঘুমপাড়ানি গান ইত্যাদিতেও আমরা এর নিদর্শন দেখতে পাই। লৌকিক দলবৃত্তের অকৃত্রিম প্রাচীন রূপটি এই জাতীয় রচনাগুলিতে বিশেষভাবে লক্ষণীয়। অষ্টাদশ এবং ঊনবিংশ শতকে কবিওয়ালাদের গানে, বিশেষ করে যাত্রা, পাঁচালী, কবিগান, আখড়াইতে এই ছন্দরীতির গ্রাম্য স্বাভাবিক রূপটি অনেকাংশে লক্ষিত হয়েছিল। যেমন ডাকের বচনে আমরা দেখতে পাই নিম পাতা কাসন্দির ঝোল, তেলের উপর দিয়া তোল, পলতা শাক রুহি মাছ, বলে ডাক ব্যঞ্জন সাজ। খনার বচনে আমরা দেখতে পাই সাতে হরি চন্দ্রনেত্র বান যদি রয়, এতে পুত্র পরে কন্যা জানিও নিশ্চয়। আমরা এই ছন্দ আলোচনায় আরেকটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব, সেটি হলো অন্তমিল, অর্থাৎ চরণের শেষে যে মিল থাকে। যেমন এখানে আমরা দেখতে পাই ভাণ্ডুর বচনে হইল নৃপতির রোষ, পাত্রমিত্র সবে বরে কোটালের দোষ। এই রোষ এবং দোষে মিল পাওয়া যাচ্ছে। আবার আরেকটি উদাহরণ গঙ্গা নামে সতাতার তরঙ্গ এমনই, জীবন স্বরূপাসে স্বামীর শিরোমণি। এখানেও অন্তমিল আছে, মণি এবং মণি দন্তান্বয় হস্যি এবং মধ্যান্বয় হস্যির মধ্যে একটা মিল আমরা লক্ষ্য করছি। ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, নামরে পাষাণ বাপ দিলা হেন বরে। এখানে অন্তমিল রয়েছে ঘরে আর বরের মধ্যে। আমরা আসি অষ্টাদশ শতকে কবি ভারতচন্দ্রের কাব্য প্রসঙ্গে। অন্তমধ্যযুগের সাহিত্য বিশেষভাবে আলোচ্য হলেন ভারতচন্দ্র। তিনি বহু প্রকার ছন্দের ব্যবহার করেছেন নিখুঁতভাবে। এই জন্য তিনি বাংলা সাহিত্যের অন্যতম ছন্দস্রষ্টা কবি। বিষয়টি উদাহরণ সাহায্যে স্পষ্ট করা যেতে পারে। সতীর দেহত্যাগের পর শিব যখন দক্ষালয়ে চলেছেন, তিনি তখন বলছেন ধক 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 জলে বন্যি ভালে। উন্মত্ত শিব তার হৃৎপিণ্ডকে যেন উপড়ে নিয়েছেন। তার ভিতর থেকে সেই গভীর আর্তনাদ উঠে আসছে, হাহাকার উঠে আসছে। ভারতচন্দ্রের ভুজঙ্গ প্রয়াত ছন্দ সেই ঝঞ্ঝা ক্রন্দনকে প্রকাশ করেছে এইভাবে। অদূরে মহারুদ্র ডাকে গভীরে, অরে রে অরে দক্ষ দে রে সতীরে, সতী দে সতী দে সতী দে। কবি অসামান্য দক্ষতায় রুদ্ররূপী শিবের মূর্তি অঙ্কন করেছেন। মহারুদ্ররূপে মহাদেব সাজে, ভবম ভম ভবম ভম সিংহা ঘোর বাজে। শিবের যন্ত্রণা প্রলয়ের নাচনে পরিবর্তিত হয়েছে। ধ্বংসের উল্লাসে মাতোয়ারা শিবের নাচন তুনক ছন্দে প্রকাশিত হয়েছে। যেমন উদাহরণ ভূতনাথ ভূতনাথ দক্ষ যজ্ঞ নাসিছে, যক্ষ রক্ষ লক্ষ লক্ষ অট্ট অট্ট হাসিছে। ভারতচন্দ্রের কাব্যের মধ্যে আমরা দেখতে পাই শিবের অনুচররা যখন উল্লাস করছেন তখন লিখছেন যক্ষ গৃহ ভাঙি কেহ, হব্য করা খাইছে, ঊর্ধ্ব হাত বিশ্বনাথ নাম গীতি গাহিছে, মার মার ঘোর ঘোর হাল হাল ডাকিছে। কিংবা আরেকটিতে আছে তাদের প্রমত্ত রূপের উল্লাস, ঊর্ধ্ববাহু যেন রাহু, চন্দ্র সূর্য পারিছে, লম্ফ ঝম্প ভূমিকম্প নাক কুর্ম লাড়িছে। অষ্টাদশ শতকে ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে মুখ্যত মিশ্র রীতির ব্যবহার লক্ষিত হয়। প্রচলিত পয়ার ত্রিপদীর সঙ্গে নানান পাপের চৌপদীও ব্যবহার করেছেন। যেমন ত্রিপদীতে দেখি উরু গুরু গুরু হিয়া দুরু দুরু কাপয়ে আবেশ রসে, ক্ষণে আগে চায় ক্ষণে পাছে চায় অবশ অঙ্গ আলসে। চৌপদীর ব্যবহার দেখি মালিনী আনিল ফুলের ভার, আনন্দ নন্দন বনের সার, বিবিধ বন্ধন জানি কুমার, সহায় হইলা কালিকা, কুসুম আকর কিঙ্কর তায়, মলয় পবন গুণ যোগায়, ভ্রমরী ভ্রমরী গুনগুনায়, ভুলিবে ভূপতি বালিকা। এই প্রয়ারে ভারতচন্দ্র সমস্ত বর্ণকে একমাত্রা হিসাবে গণ্য করেছেন। যেমন হেট মুখে ভাবে রাজা, কি করি এখন না পাইন পরিচয় এরা কোনজন। মিশ্রবৃত্তের মালঝাপ পয়া ব্যবহার করেছেন। কোতোয়াল যেন কাল খাড়া ঢাল ঝাঁকে, ধরিবান খরসান হান হান হাঁকে। সাত মাত্রার মিশ্রবৃত্ত ত্রিপদী ব্যবহৃত হয়েছে। অশেষ উপচার আনিয়া মজুমদার পূজেন অন্নদা চরণ। অনেক জায়গায় লাচারির প্রভাবে শব্দান্তিক রুদ্ধদ্বয় সংকুচিত হয়ে একমাত্রার আসন দাবি করে। ভাগবতের অনুবাদে ছন্দশৈথিল্য অনুভব করা যায়, যা সেই সময় সুরের মাধ্যমে পূরণ করা সম্ভব হতো। উচ্চারণের আদর্শ অনুযায়ী দেখা যায় কোথাও কোথাও শব্দের সূচনায় বা মাঝে রুদ্ধদল দুই মাত্রা হয়েছে। মিশ্রবৃত্তের স্বাভাবিক নিয়ম অনুযায়ী যা একমাত্রার হওয়া উচিত ছিল।
মিশ্রবৃত্ত রীতিকেই পরবর্তীকালে কবিরা সাদরে গ্রহণ করেছেন। শৈথিল্যকে অতিক্রম করে তারা স্পষ্ট এক পরিণতির দিকে যাত্রা শুরু করেছিলেন। এই যাত্রাপথ দৃঢ় হয় ভারতচন্দ্রের অন্নদামঙ্গলে। ছান্দসিক প্রবোধচন্দ্র সেনের কথায় ভারতচন্দ্রের ছিল সহজাত সৃষ্টি প্রতিভা, তাই তার রচনায় ছন্দ সুষমার এমন পরিপূর্ণ বিকাশ দেখা যায়। বস্তুত রবীন্দ্রনাথের পূর্বে বড় ছন্দশিল্পী বলতে হলে ভারতচন্দ্রকে নির্দেশ করতে হয়। মধ্য বাংলার অন্তঃস্তরের অন্বয়তাত্ত্বিক কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি। যে পদ বা পদ সমষ্টির দ্বারা কোনো বিষয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকটিত হয় সেই পদ বা শব্দ সমষ্টিকে বলে বাক্য। বাক্য নির্মাণ প্রক্রিয়ার পরিভাষা হলো অন্বয় বা সিনট্যাক্স। গঠনগত দিক থেকে বাক্যকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়: সরল বাক্য, যৌগিক বাক্য, জটিল বাক্য, মিশ্র বাক্য ইত্যাদি। কিন্তু অন্তর্মধ্য যুগে এই বাক্য গঠনে কবিরা খুব একটা সচেতন ছিলেন না। তারা মূলত পদ্যকে আশ্রয় করে সাহিত্য রচনা করেছেন। ফলে গদ্যরীতির এই সমস্ত বাক্য বিভাজন নিয়ে তারা সেভাবে মাথা ঘামাননি। মূলত সরল যৌগিক বাক্যই সেই সূত্রে দেখা যায় বেশি। কয়েকটি উদাহরণের সাহায্যে বিষয়টি স্পষ্ট করা যায়। বিভিন্ন বাক্য সরল বাক্য হিসাবে পারস্পরিক সম্পর্ক তৈরি করেছেন। যেমন মুকুন্দরামের চণ্ডীমঙ্গল আমরা দেখি, ময়রা মোদক দেই সূত্রধর দেই খই, তাম্বুলিতে দেই গুয়া পান। একটি বাক্য অন্যটির আশ্রিত হয়ে ওঠে। যেমন শ্মশানে যাহার স্থান, কে করে কাহার মান, প্রেত ভূত চলে যার সঙ্গে। বাক্যগুলি পরস্পর সম্বন্ধী হয়ে উঠছে। যে যার মনে ভায় সে নারী ভজে তাই। অনেক সময় একাধিক পূর্বস্থাপিত সমাপিকা ক্রিয়া পুনরাবৃত্ত প্যাটার্নের সৃষ্টি করেছে। যেমন আজ্ঞা লঙ্ঘিল তোর জ্যেষ্ঠচারী ভাই, পিতৃবাক্যে দিলা শিব প্রজাসৃষ্টে মন, সৃজিলা প্রমথ প্রেত ভূত দানাগণ। মুকুন্দরামের চণ্ডীমঙ্গলে এই উদাহরণটি আমরা লক্ষ্য করি এবং দেখি লঙ্ঘিল, দিলা, সৃজিলা এই সমাপিকা ক্রিয়াগুলো আগেই স্থাপিত হচ্ছে। হইবে চণ্ডীর ভক্ত, চারি মাসে হবে মুক্ত, আসিবে আপন নিকেতন। ঠিক একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি একাধিক সমাপিকা ক্রিয়া পূর্বেই স্থাপিত হয়ে যাচ্ছে। সংযোজকের ব্যবহার যদি, তবে, তাহলে, আর প্রভৃতি উপাদান সংযোজক হিসাবে ব্যবহৃত হয়েছে। একে ব্যবহার করে যৌগিক এবং জটিল বাক্য গঠন করেছেন। যেমন তবে সে করিতে পারি দেউল নির্মাণ, যদি সঙ্গে দেহ মোর বীর হনুমান। যদি বা মারিয়া বান, গদিকার লই প্রাণ, নাহি ছুব দিন মুখকালে, যদি মৃগ পাই আমি, জানিব দেবতা তুমি, পোড়াইব নতুন আনলে। সম্বন্ধী বাক্যেরও ব্যবহার লক্ষ্য করা যায়। যে কালে অভয়া আলেয়া কলিঙ্গের দেশ, সেকালে মর্তে পূজা লেইলা মহেশ। এখানে যে এবং সে ব্যবহার করে দুটি বাক্যের মধ্যে সম্বন্ধ স্থাপন করা হয়েছে। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে দেখি অনেক জায়গাতেই কর্তাকে বাক্যের শেষে স্থাপন করা হচ্ছে। মূল বক্তব্যকে বিলম্বিত করার সচেতন প্রয়াস দেখা যায় কাব্যের মধ্যে। এই বিলম্বীকরণের মাধ্যমে কর্তার প্রকৃতি সম্পর্কে পাঠকের মনে বাড়তি কৌতূহল জাগিয়ে রাখা হচ্ছে। যেমন যামিনীর অবশেষে রাজার শিয়র দেশে, স্বপ্ন কহেন ভগবতী, রচিয়া সম্পুট পানি, মৃদুমন্দ ভাসিনী, সম্মুখে রহিলা নারায়ণী, সকল বিশেষ কথা কহি দিল আমি, অভিপ্রায় বীরের বুঝিয়া ভগবতী, আকাশ বিমানে থাকি বলেন ভারতী। ডাহিন বামে বসিল কার্তিক লম্বোদর, গৃহিণী বলিয়া ডাক দিলেন শঙ্কর। অর্থাৎ এখানে আমরা দেখছি কর্তাকে বাক্যের শেষে স্থাপন করা হচ্ছে। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে বাক্যের মধ্যে ক্রিয়া এবং সর্বনামের পুনরাবৃত্তি দেখা যায়। যেমন আলাদেব চক্রপাণী চাপিয়া গরুর, বৃষভে চাপিয়া আলা দেব চন্দ্রচূড়, বা মহিষে চাপিয়া আলা চতুর্দশ জম। ক্রিয়ার পুনরাবৃত্তি লক্ষ্য করা যাচ্ছে। আলা এই ক্রিয়া বারবার ব্যবহৃত হচ্ছে। সর্বনামে পুনরাবৃত্তিও আমরা লক্ষ্য করি। যেমন আমার সকল তরু এবে ফলবান, আমার ভবনে প্রভু তুমি বিদ্যমান, আমার মানস প্রভু করহ সকল। এই আমার এই সর্বনাম বারবার ব্যবহৃত হচ্ছে। বাক্যগত পুনরাবৃত্তিও আমরা এই পর্বে লক্ষ্য করি। যেমন ব্রাহ্মণে নামারা পইতা দেখায়ে কান্দে। এই দুটি বাক্য পরপর ব্যবহৃত হয়েছে। ব্রাহ্মণ জিউ রাখো বলিয়া প্রচেতা কান্দে। ব্রাহ্মণ জিউ রাখো এই বাক্যটি বারবার ব্যবহৃত হচ্ছে। ছাড়ো এই স্থান রামা, ছাড়ো এই স্থান। ছাড়ো এই স্থান এই বাক্যের পুনরাবৃত্তিও আমরা লক্ষ্য করছি। এই যোগের অন্যতম বৈশিষ্ট্য হলো সমাপিকা ক্রিয়ার পূর্বে নেতিবাচক অব্যয়ের ব্যবহার। নেতিবাচক পদগুচ্ছের সংগঠন বাক্যের নঙর্থক ভাগকে মুখ্য করে তোলে।
যেমন না দিল যজ্ঞের ভাগ, না দিল আসন, না এই নঙর্থক শব্দের ব্যবহারে বাক্য নেতিবাচক হয়ে উঠছে। না লইও চণ্ডিকার ধন। এই যুগের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য অনুজ্ঞা বাক্য বা প্রশ্নবোধক বাক্যের প্রয়োগে কাব্যকে সংলাপ ধর্মী করে তোলা। যেমন কে বা দেবতার রাজা, কে করে শিবের পূজা, কোন দেব কুসুম যোগান, প্রশ্নবোধক বাক্য। নন্দী বলেন শুনো দেবী শূলপাণি, মদন মোহন রূপ ধরো আপনি, এটা হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য। একজন শক্তিশালী স্রষ্টা যখন তার অভিজ্ঞতা ও ব্যক্তি জীবনের টানাপোড়েনের মধ্যে দিয়ে সমাজে তথা যুগের সংকট ও নিজের অস্তিত্বের সংকট এবং সংকট থেকে উত্তরণের অন্তহীন প্রয়াসকে সৃজন কর্মে তুলে ধরেন, তখন তার মাধ্যম হয় ভাষা। অভিনব সৃষ্টি দক্ষতায়, ভাষার বিশিষ্টতায় কাব্যের সৌন্দর্যকে কবি ভাস্বর করে তোলেন। অন্তমধ্য যুগের সাহিত্যিক নিদর্শন হিসাবে আমরা পেয়ে থাকি বিবিধ মঙ্গল কাব্য, বৈষ্ণব পদাবলী সাহিত্য, শাক্ত পদাবলী, জীবনী সাহিত্য, অনুবাদ সাহিত্য, রোমান্টিক সাহিত্য, লোক সাহিত্য, নাচ সাহিত্য, বাউল গান ইত্যাদি। এই বিস্তৃত সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যেই বাংলা ভাষার বিবর্তনের ইতিহাসটি আমাদের বুঝে নিতে হবে ভাষার ছাদকে। মুকুন্দরামের চণ্ডীমঙ্গল কাব্যে ফুল্লরা ষোড়শী কন্যাকে দেখে কালকেতুকে ভৎসনা করে বলেন, কি দোষ দেখিলা মোর জাগ্রহ স্বপনে, দোষ না দেখিয়া করো অপমান কেনে। কি লাগিয়া প্রভু তুমি পাপে দিলা মন, যেই পাপে নষ্ট হইল লঙ্কার রাবণ, পিপিরার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কিংবা বৈষ্ণব পদাবলীতে গভীর বিষণ্ণতা, বিরহ, প্রেম ব্যাকুলতা, অব্যক্ত হৃদয় কথা ও ভক্ত হৃদয়ের ভক্তি প্রাণতার মরমী উচ্চারণ যেন এক অসাধারণ মূর্ছনা তৈরি করে। যেমন শিশুকাল হইতে বন্ধুর সহিতে পরাণে পরাণে নেহা, বা রূপে ভরল দিঠি সঙ্গরি পরশ মিঠি পুলকনা তেজেই অঙ্গ। ভারতচন্দ্র যখন লেখেন নগর পুরিলে দেবালয়কে এড়ায়, বা আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, তখন ভাষার মুন্সিয়ানায় মনের টানাপোড়েন স্পষ্ট হয়ে ওঠে। এখানে নানা ভাষা থেকে আগত শব্দের মিশ্রণে ভাষার এক নবরূপায়ণ ঘটে। আমরা প্রত্যক্ষ করি বাংলা ভাষার ঐতিহাসিক পটভূমি ও তার বিবর্তনগত ধারাবাহিকতার ইতিহাসকে। অপরদিকে বাউলরা গানের ভাষায় প্রকাশ করেন মানুষের মহিমাকে, মানুষের মধ্যেই খোঁজেন মনের মানুষকে, অরূপ রতনকে। যথা চাই মানুষ দেখি, মানুষ দেখে জুড়াই আঁখি, সময়ের চলমানতার সূত্র ধরে এই শাব্দিক প্রয়োগ আমাদেরকে মুগ্ধ করে, আমাদের সত্তাকে আন্দোলিত করে। আবার লোকসাহিত্য ময়মনসিংহ গীতিকার মহুয়া পালায় নদের চাঁদ ও মহুয়া কথোপকথন চিরন্তন প্রেমের বোধ তৈরি করে দেয়। সমাজ জীবনের নানা তথ্য ভরে ওঠে। ভাষাও এখানে প্রবহমানতার স্বাক্ষরবাহী। লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তর, গলায় কলসি বাইন্দা জলে ডুববা মর। কোথা পাবো কলসি কন্যা, কোথায় পাবো দড়ি, তুমি হও গহীন গাং, আমি ডুইবা মরি। বাংলা ভাষার ছাদ ব্যক্তি সাপেক্ষে, পরিস্থিতি সাপেক্ষে পাল্টে যাচ্ছে। শিক্ষিত মার্জিত কবি মুকুন্দরামের হাতে চরিত্রদের কথোপকথন এবং গ্রাম্য কবির কথোপকথন কত জীবন্ত, সক্রিয় হয়ে ওঠে। গ্রাম্য কবির হাতে গড়ে ওঠা নদের চাঁদের উদ্ধৃত উক্তিটি প্রায় প্রবাদের মর্যাদা লাভ করে। আবার ভারতচন্দ্রের কাব্যের ভাষায় দেখা যায় নাগরিক চাতুর্য, জীবনের আবেগময়তা ও অসাধারণ চিত্ররূপ। এইভাবেই কালের সঙ্গে সঙ্গে বদলে যায় মানুষ, বদলে যায় ভাষা। এভাবেই নানা বিবর্তনের মধ্য দিয়ে বাংলা ভাষার পথ চলা। চর্যাপদ, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, মঙ্গল কাব্য ইত্যাদিকে আশ্রয় করে বাংলা ভাষার সীমানা ছড়িয়েছে অনেক দূর। ভারতচন্দ্রের ঐতিহ্য উত্তরাধিকারকে গ্রহণ করেই পরবর্তী প্রজন্মের কবিরা বাংলা ভাষায় আনেন নতুনের আস্বাদ। সুতরাং বাংলা ভাষার মধ্যে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হতে থাকা বিভিন্ন স্তরকে বুঝতে গেলে আমাদের চরিত্র, তাদের সামাজিক অবস্থান, অর্থনৈতিক অবস্থা, লিঙ্গ, পরিস্থিতি, বক্তা ও শ্রোতার চরিত্র, সময় ইত্যাদি বিষয়গুলিও মাথায় রাখতে হবে। এইগুলি মাথায় রাখলে আমরা ভাষার সঙ্গে জড়িয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি ইত্যাদি বিষয়গুলি ধরতে পারবো। তখনই আমাদের ভাষা পাঠ হয়ে উঠবে সার্থক। এবার আসি সারাংশে। প্রাচীন বাংলা, আদি মধ্য বাংলার পরবর্তী পর্যায়ে নিদর্শন, অন্তমধ্য বাংলা ভাষার রূপান্তর, এরপরেই আধুনিক বাংলা ভাষার শুরু। এটা না জানলে বাংলা ভাষার পরপর ধাপগুলো অনুসরণ করা যায় না। ভাষা সমাজেরও দর্পণ, ভাষার সামাজিক বিভিন্ন বিষয়ের খুঁটিনাটি লক্ষণ আমরা এই ভাষার বিবর্তনের ধারাবাহিকতায় খুঁজে পাই। মধ্য বাংলার অন্তঃস্তরের বাংলা ভাষা বৈচিত্র্যপূর্ণ। এই স্তরে ভাষা একরৈখিক নয়, বহুরৈখিক ও বহুমাত্রিক। মঙ্গল কাব্যের ভাষা, অনুবাদের ভাষা, জীবনী সাহিত্যের ভাষা, বৈষ্ণব পদাবলীর ভাষা, শাক্ত গীতির ভাষা, এমনকি লোকায়ত ঐতিহ্যের ভাষাকে একই লক্ষণ দিয়ে বিচার করা যায় না। প্রত্যেকটি কাব্যের ভাষায় ভিন্নতা লক্ষণীয়। এই পর্যায়ের ভাষার অনুশীলন, ছন্দের অনুশীলন খুবই তাৎপর্যপূর্ণ।
ভাষায় ছন্দের বিবর্তন ও বৈচিত্র্য ভাষার বিবর্তন তত্ত্ব রচনার ক্ষেত্রে অসম্ভব গুরুত্বপূর্ণ। কিছু প্রশ্ন আমরা এখান থেকে দেখে নিতে পারি, যেমন অন্তর্মধ্য বাংলা ভাষার একটি সাহিত্যিক নিদর্শনের উদাহরণ দিন, ছন্দ কাকে বলে, অন্তর্মধ্য বাংলা ভাষার দলবৃত্ত ছন্দের উদাহরণ দিন, অন্তর্মধ্য বাংলা ভাষার একটি পয়ার ছন্দের উদাহরণ দিন, অন্তর্মধ্য বাংলা ভাষার দুটি ছন্দ রীতিগত বৈশিষ্ট্য উল্লেখ করুন। সহায়ক গ্রন্থ: হরেকৃষ্ণ মুখোপাধ্যায়ের সম্পাদিত বৈষ্ণব পদাবলী, সাহিত্য সংসদ, কলকাতা, সংশোধিত সংস্করণ, জানুয়ারি 1980। পরেশচন্দ্র মজুমদার, বাংলা ভাষা পরিক্রমা 1, তেজ পাবলিশিং, কলকাতা, 4th সংস্করণ, ফেব্রুয়ারি 2008। পরেশচন্দ্র মজুমদার, বাংলা ভাষা পরিক্রমা 2, তেজ পাবলিশিং, কলকাতা, পরিবর্তিত 2য় সংস্করণ, জুন 2004। রামেশ্বর সর, সাধারণ ভাষাবিজ্ঞান ও বাংলা ভাষা পুস্তক বিপণী, কলকাতা, 6ষ্ঠ মুদ্রণ, ফেব্রুয়ারি 2020। সুভাষ ভট্টাচার্যের ভাষার তত্ত্ব, বাংলা ভাষা, বঙ্গীয় সাহিত্য সংসদ, কলকাতা, প্রথম প্রকাশ, রবীন্দ্র জয়ন্তী, 2012। গণরাম চক্রবর্তী, শ্রী ধর্মমঙ্গল, কলকাতা, 1290 বঙ্গাব্দ। এছাড়াও বাংলা ছন্দ, জীবেন্দ্র সিংহ রায়ের নূতন ছন্দ পরিক্রমা, প্রবোধচন্দ্র সেনের বাংলা ছন্দ শিল্প, প্রসঙ্গ অনুষঙ্গ, অপূর্ব কোলের 500 বছরের পদাবলী, বিমান বিহারী মজুমদারের লেখা। দ্বিজ মাধবের মঙ্গলচণ্ডীর গীত সম্পাদিত করেছেন শ্রী সুধীভূষণ ভট্টাচার্য। মুকুন্দ চক্রবর্তী, কবিকঙ্কন চণ্ডী, সনৎ কুমার নস্কর সম্পাদিত, এবং অভিজিৎ মজুমদারের চণ্ডীমঙ্গল, আক্ষেটিক খণ্ড, সংগঠন ও শৈলী বিচার, এই গ্রন্থগুলি সহায়ক গ্রন্থ হিসাবে এখানে ব্যবহার করা হয়েছে। ধন্যবাদ, নমস্কার।